ব্যাপার হচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি টু কোথায় বসে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, তো আপনি সিম্পলি হয়তো বলতে পারেন যে কোনো দিকে যাওয়া, গতি, কোনো দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, বললেন যে স্যার আমি ঢাকায় যাচ্ছি, তখন হয়তো আপনি স্বাভাবিকভাবে বলবেন আই অ্যাম গোয়িং টু ঢাকা। এখন আপনি এইখানে এই যে ঢাকার পূর্বে কেন টু ইউজ করছেন, কারণ ঢাকার দিকে যাচ্ছেন, ঢাকার দিকে আপনার গমন হচ্ছে, যাওয়া হচ্ছে, ঢাকার দিকে আপনার গতি। তাহলে কোনো দিকে যাওয়া অর্থে আপনি সেই ক্ষেত্রে ওই জায়গার পূর্বে টু ব্যবহার করতে পারেন। আপনি স্কুলে যাচ্ছেন, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। অর্থাৎ কোনো দিকে যাওয়া অর্থে আপনি টু ব্যবহার করতে পারছেন। কিন্তু এই দিকে যাওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকতে পারে। যেমন আপনি বললেন যে আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, আম গোয়িং হোম লিখবেন আপনি, আম গোয়িং হোম। তার মানে এখানে হোমের দিকে, যে বাড়ির দিকে আপনার যাওয়া গতি বোঝাচ্ছে, আপনি যাচ্ছেন, তো হোমের পূর্বে কি আমি টু বসিয়েছি? বসাইনি, রাইট? তো এখন গ্রামারের নিয়ম অনুযায়ী তাহলে কি বুঝলেন, যে যাওয়া অর্থে, গমন অর্থে যদি এমন বোঝায় যে বাড়ির দিকে যাচ্ছি, অথবা এরকম আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে বিদেশ, বিদেশ অর্থে আপনারা ব্যবহার করবেন অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড। এখন আপনি বলেন যে আমি বিদেশ যাচ্ছি, তাহলে একই অর্থে এভাবে আম গোয়িং অ্যাব্রোড, মানে আমি বিদেশ যাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, আম গোয়িং হোম। তাহলে অ্যাব্রোড এবং হোম এই দুইটা শব্দে একটু ব্যতিক্রম আছে গ্রামারের নিয়মে। অর্থাৎ খেয়াল রাখবেন যে কোনো দিকে যাওয়া, সেই দিকে গতি বোঝালে বা যাওয়া, সেই অর্থে আপনি সেই জায়গার পূর্বে টু ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে দুইটা শব্দ, বিশেষ করে হোম এবং অ্যাব্রোড। আমি বাড়ি যাচ্ছি, আম গোয়িং টু হোম, এভাবে নয়, আম গোয়িং হোম। আমি বিদেশ যাচ্ছি, বিদেশ অর্থে যদি আপনি অ্যাব্রোড ইউজ করেন, তাহলে আম গোয়িং টু অ্যাব্রোড, এভাবে নয়, আম গোয়িং অ্যাব্রোড, আমি বিদেশ যাচ্ছি। আরেকটা আমি বাড়ি যাচ্ছি, আম গোয়িং হোম। তাহলে হোম এবং অ্যাব্রোড এই দুইটার দিকে যাওয়া বোঝালে সেক্ষেত্রে ওই দুইটা শব্দের পূর্বে আপনারা টু ব্যবহার করবেন না। তবে মনে রাখতে হবে যদি আপনি টু এই ক্ষেত্রে ব্যবহার করে ফেলেন, অর্থাৎ আম গোয়িং টু হোম, আম গোয়িং টু অ্যাব্রোড, তাতে কোনো গোনা হবে না। মানে এটা কোনো মেজর মিস্টেক নয়। তবে গ্রামারবিদদের পরামর্শ অনুযায়ী, বা আমরা যেটা দেখেছি মডার্ন ইংলিশে, মডার্ন গ্রামার, সেই ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যে হোম এবং অ্যাব্রোডের পূর্বে গমনার্থে টু ব্যবহার না করাটাই শ্রেয়, মানে উত্তম। মানে ব্যবহার করলে যে কোনো ক্ষতি হবে ব্যাপারটা তা নয়। এভাবে ব্যবহার করলে ইট উইল বি স্মার্ট, ইট উইল বি স্ট্যান্ডার্ড সেন্টেন্স। হোপ ইউ গট ইট। যারা বাড়িতে বসে খুব সহজে ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনি কিংবা আপনার পরিবারের যে কেউ খুব সহজে বাসায় বসে ফুল স্পোকেন ইংলিশ কোর্স আপনি নিজে নিজেই কমপ্লিট করতে পারবেন। আমার হাতে যে বইটা রয়েছে, এই বইয়ের একটা কপি সংগ্রহ করবেন। এটা বাইরে তো পাওয়া যায় না, আমাদের কোর্সের বই। এখন এই বই নেওয়ার সুবিধাটা কি? এই বইটা আপনি নিয়েছেন, মনে করেন যে আপনি সংগ্রহ করেছেন, সংগ্রহ করার পর প্র্যাকটিস করছেন। প্রত্যেকটা লেসনের ভিডিও ক্লাস আপনি সিরিয়ালি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে সুন্দর করে কমপ্লিট করবেন। প্রয়োজনে আমরা আলাদা করে ভিডিও আপনাকে পাঠিয়ে দেবো। আর প্র্যাকটিস করতে করতে বাসায় কোনো লেসন বুঝতে সমস্যা হলে আমাদেরকে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, বই অর্ডার করার জন্য উপরের নাম্বারে, যে কোনো নম্বরে আপনি যোগাযোগ করুন। দেশ থেকে বিদেশ থেকে প্রবাসীরা যে কেউ যোগাযোগ করুন, বই সংগ্রহ করুন। আর প্র্যাকটিস করতে করতে কোথাও প্রবলেম ফেস হলে এতটুকু মাথায় রাখবেন যে আমি আপনাদের পাশে আছি। আন্তরিক হবেন, আন্তরিকতার সাথে জানাবেন আমি অমুক লেসনে অমুক জায়গাটা স্যার বুঝতে পারছি না, অমুক বলছিলাম, আমি বইটা নিয়েছি। আমি আন্তরিকভাবে আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বাসায় বসে আপনার ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হবে। তাহলে সুবিধা কি হচ্ছে? বই পাচ্ছেন, আমাকেও পাচ্ছেন ইনশাআল্লাহ। সো দ্রুত সংগ্রহ করুন, ইংরেজি শিখুন, নিজের ক্যারিয়ার করার চেষ্টা করুন। আর এখন চলুন ক্লাসটা উপভোগ করা যাক, এখান থেকে অনেক কিছু শেখার আছে। সো লেটস গেট স্টার্ট। তবে কোনো দিকে, অন্য কোনো দিকে যাওয়া, ঢাকার দিকে যাচ্ছেন, স্কুলের দিকে যাচ্ছেন, বলতে পারেন আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, এভাবে ব্যবহার করতে পারেন। তবে একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়ে যেতেই পারে, এই দুইটা দিকেও তো যাওয়া বোঝাচ্ছে, দুইটা জায়গা, একটা হোম, একটা অ্যাব্রোড, সেটাও একটা প্লেস। তো সেক্ষেত্রে আমরা এই দুইটার পূর্বে কেন টু ব্যবহার করব না, বা না করাটাই বেটার? করাই যাবে না তা তো বলছি না, কিন্তু না করাটা বেটার, বাট হোয়াই? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো যে সিম্পলি আমরা অ্যাডভার্বটা নিশ্চয়ই বুঝি সবাই। অ্যাডভার্ব ওই যে, যেমন আপনারা জানেন যে অ্যাডভার্ব বেশ কয়েক প্রকার রয়েছে, যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, সাম আদার্স। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে যে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া কখন কোথায় কিভাবে সম্পন্ন হয়, এটি যে শব্দ দ্বারা বোঝা যায় সেটাই তো অ্যাডভার্ব। ক্রিয়া কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কখন কোথায়, আরেকটা কি বললাম, কিভাবে, কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় ক্রিয়া অর্থাৎ ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে কখন, ভার্ব কোথায় হচ্ছে, বা ভার্বটা কিভাবে সম্পন্ন হচ্ছে। তাহলে এই তিনটা, হ্যাঁ, যে কখন কোথায় কিভাবে, ক্রিয়া কখন সম্পন্ন হচ্ছে, কোথায় সম্পন্ন হচ্ছে, অথবা কিভাবে সম্পন্ন হচ্ছে, এটি যে শব্দটি দ্বারা বোঝা যায়
সেই শব্দটি হলো অ্যাডভার্ব। তো এখন এই অ্যাডভার্বের সংজ্ঞা আমাদের শেখার প্রয়োজন নাই। তো আমরা মূলত জানি, যেমন আমরা যদি বলি যে এখানে আসো, তো এখানে আসো আমরা কি বলি? কাম হিয়ার, কাম হিয়ার। ওখানে যাও, ওখানে যাও, তাহলে ওখানে যাও ইংরেজি কি? গো দেয়ার। তো এখানে কাম হচ্ছে একটা ভার্ব, গো একটা ভার্ব, কিন্তু এই হিয়ার মানে কি? এখানে। তো হিয়ারটা কোন পার্ট স্পেস? নিশ্চয়ই আমরা জানি এটা হচ্ছে অ্যাডভার্ব। দেয়ার কোন একটা জায়গাকে ইন্ডিকেট করছে, দেয়ারটা কোন পার্ট স্পেস? এটাও অ্যাডভার্ব। তো আসলে যখন কোনো বাক্যে হোম এবং অ্যাব্রোড এই দুটো শব্দ বিশেষ করে ব্যবহার হচ্ছে এবং সেদিকে গমন করা বোঝাচ্ছে, তখন ওই বাক্যে সাধারণত এই ধরনের শব্দ, হোম অথবা অ্যাব্রোড, এই দুটো তো গমন করা বোঝাচ্ছে, তাই না? রাইট। তো এই শব্দ দুটি আসলে হিয়ার এবং দেয়ার অ্যাডভার্বের মতোই কাজ করে। মনে হয় বুঝতে পেরেছেন যে যখন গমন অর্থে বোঝায় যে হোমের দিকে গমন করছেন বা অ্যাব্রোডের দিকে কেউ গমন করছে বা যাচ্ছে, এরকম বোঝাচ্ছে, তো সিম্পলি এই হোম এবং অ্যাব্রোড শব্দ দুটি হিয়ার দেয়ার অ্যাডভার্বের মতোই কাজ করে। এই কারণে এদের পূর্বে প্রিপজিশন ব্যবহার করার প্রয়োজন নাই। তার মানে ব্যবহার করলে যে করা যাবে না তা না, তবে না করাটাই উত্তম। এবার বোধহয় বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, তো যে কথা বলছিলাম, তাহলে আমরা মূলত আলোচনা করছিলাম টুর ব্যবহার নিয়ে, তাই না? তো সেক্ষেত্রে সেটা আলোচনা করতে গিয়ে দেখুন একটু কি গ্রামারে আলোচনা করলাম, অ্যাডভার্বের কথা বললাম, ভার্ব আসলো, সেন্টেন্স মেকিংও হচ্ছে। তো আপনি যখন এই ধরনের বাক্য লিখবেন বা বলবেন, অর্থাৎ রাইটিং এবং স্পিকিংয়েও কাজে লাগবে। তো মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসগুলো, সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি যে টুটা হচ্ছে যে সাধারণত কোনো দিকে গমন অর্থে, কোনো দিকে গতি বোঝালে, যাওয়া বোঝালে সেই জায়গার পূর্বে আমরা টু ব্যবহার করতে পারি। যেমন আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি মাঠে যাই, আই গো টু ফিল্ড। ওকে, আচ্ছা। আর টু কোথায় কোথায় বসাবো না সেটাও আমরা ক্লিয়ার হলাম। যাই হোক, এটা গেল। এখন টু কি শুধু এরকম গমন অর্থেই বসে ব্যাপারটা তাই? আসলে তা না। কোনো কিছুর প্রতি বোঝাতেও কিন্তু টু ব্যবহার করতে পারেন। তো আমি এখন এখানে কি বললাম যে কোনো কিছুর প্রতি বোঝাতেও কিন্তু আপনি টু ব্যবহার করতে পারেন। কিভাবে দেখুন, কি বলেছি? প্রতি, কোনো কিছুর প্রতি। আমি বললাম তোমার দায়িত্বের প্রতি তোমার আন্তরিক হওয়া উচিত। বাক্যটা কি বললাম? তোমার দায়িত্বের প্রতি তোমার আন্তরিক হওয়া উচিত। তাহলে দায়িত্বের প্রতি তোমার আন্তরিক হওয়া উচিত, তাহলে তোমার আন্তরিক হওয়া উচিত। প্রথমে কি বলবেন? যে ইউ উচিত। উচিত অর্থে কি হয় জানো? উচিত থাকলে শুড দিতে হয়। ইউ শুড বি। এবার আন্তরিক, SINCERE, সিনসিয়ার। তাহলে ইউ শুড বি সিনসিয়ার। তোমার আন্তরিক হওয়া উচিত কিসের প্রতি? তোমার দায়িত্বের প্রতি। তাহলে দায়িত্বের প্রতি ইংরেজি কি হবে? এখন এই যে প্রতি বোঝাচ্ছে, দায়িত্বের প্রতি, এই প্রতি অর্থে টু দিতে হবে। তাহলে ইউ শুড বি সিনসিয়ার টু তোমার দায়িত্ব, টু ইয়োর ডিউটিস। এই যে, তাহলে ইউ শুড বি সিনসিয়ার টু ইয়োর ডিউটিস। এখন দেখেন যে এই যে তোমার দায়িত্ব, তাহলে তোমার দায়িত্বের প্রতি তুমি আন্তরিক হবে। এই কারণে কিন্তু এখানে এই যে দায়িত্বের প্রতির অর্থে কি হয়েছে? টু হয়েছে। তাহলে কোনো কিছুর প্রতি হলেও টু হয়। আচ্ছা, আমি বললাম যে তোমার লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া উচিত। লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া উচিত, এরকম একটা কথা আপনি বলবেন। তাহলে ইউ, আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন, ইউ শুড বি, মনোযোগী ইংরেজি কি? অ্যাটেন্টিভ, রাইট? হ্যাঁ, অ্যাটেন্টিভ। তাহলে ইউ শুড বি অ্যাটেন্টিভ, তোমার মনোযোগী হওয়া উচিত কিসের প্রতি? তোমার পড়াশোনার প্রতি। পড়াশোনা ইংরেজি কি দেবেন? স্টাডি। ওকে, তাহলে ইউ শুড বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডি। এই যে বাক্যটা পুরো হয়ে গেল। তাহলে ইউ শুড বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডি, ইউ শুড বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডি। তোমার পড়াশোনার প্রতি তোমার মনোযোগী হওয়া উচিত। তাহলে কোনো কিছুর প্রতি অর্থে কিন্তু আমরা টু ব্যবহার করতে পারছি। আরেকটা জায়গায় কিন্তু টু ব্যবহার করতে হবে, সেটা কি দেখুন। আচ্ছা, এই যে ক্লাসটা আপনারা দেখছেন এখন, এই দেখার উদ্দেশ্যটা কি? শেখা। তা আপনি বললেন যে আমি শিখতে চাই, ছোট্ট একটা বাক্য, আমি শিখতে চাই। এই যে আমি শিখতে চাই, আপনি ইংরেজি শিখতে চান, ধরেন আমাকে বলছেন যে স্যার আমি শিখতে চাই। আচ্ছা, আরেকটা বাক্য আমি লিখে দিই এখানে, আমার শেখার প্রয়োজন। মানে আপনি ইংরেজি শিখে আপনার ক্যারিয়ার গড়তে চান। ধরুন এই দুইটা বাক্য আমরা এখানে লিখলাম, 1 নম্বর 2 নম্বর। ওকে, আমি শিখতে চাই, এই যে বাক্যটা ভালো করে একটু লক্ষ্য করুন তো। আমি শিখতে চাই, এখানে ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা? সবাই হয়তো বলবেন যে স্যার এখানে তো শেখা একটা ভার্ব দেখতে পাচ্ছি, চাই, চাওয়াও তো একটা ভার্ব। হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, এই বাক্যটায় আসুন তো, এখানে ভার্ব কোনটা? হয়তো বলবেন যে স্যার এখানেও তো শেখা এটা একটা ভার্ব আছে, আবার প্রয়োজন হওয়া এটাও একটা ভার্ব হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই জায়গাটায় খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখুন তো প্লিজ, যে মূল ক্রিয়া কোনটা? মূল ক্রিয়া হচ্ছে চাওয়া।
মূল ক্রিয়ার সাথে কিন্তু এরকম কোনো তয়েকের বা র ইত্যাদি থাকে না। মূল ক্রিয়া হচ্ছে চাওয়া, এখানে মূল ক্রিয়া কি প্রয়োজন। তো সাবজেক্টের পরে সাধারণত মেইন ভার্ব ইউজ করতে হবে। এখন এই ধরনের বাক্যের ইংরেজি করতে গেলে এমনটাই করতে হয়। তো আমি চাই ইংরেজি কি হবে তাহলে আই ওয়ান্ট। তাহলে কতটুকু হলো আমি চাই আই ওয়ান্ট, ক্লিয়ার। মানে সাবজেক্টের পরে মেইন ভার্ব নিয়ে আসতে হবে কিন্তু এখানে আপনাকে, কিন্তু তয়েকের যুক্ত এই ভার্বটা যদি এখানে বসাতে যান তাহলে কিন্তু ইংরেজি সঠিক হবে না, এই জন্য বললাম। তাহলে আমি চাই আই ওয়ান্ট। এবার এই যে শিখতে, শেখা ইংরেজি কি? বললেন যে স্যার শেখা ইংরেজি হচ্ছে লার্ন, LEARN, লার্ন। লার্ন মানে শেখা, ভালো কথা। আপনি যদি এভাবে বলেন আই ওয়ান্ট লার্ন, আমি শিখতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে বাক্যটা আসলে সঠিক হলো কি না? হয়তো বলবেন যে না স্যার এটা তো সঠিক মনে হচ্ছে না, আই ওয়ান্ট টু লার্ন এরকম কিছু একটা বোধহয় হবে। হ্যাঁ, যদি তাই হয় তাহলে আপনি কি করবেন এখানে আই ওয়ান্ট টু লার্ন। এবার দেখুন আপনার নিজের কাছে একটু মনে হবে হ্যাঁ এবার বোধহয় একটু মানানসই হচ্ছে, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। ওকে, তাহলে এই টুটা আপনি কেন দিলেন? শেখা ইংরেজি তো লার্ন, কিন্তু টু কেন দিলেন? এবার হয়তো আমাকে বলবেন স্যার শেখা না তো শিখতে। হ্যাঁ, এই যে তয়েকের আছে তাহলে তে, এইটুকু আমরা আলাদা করে রাখলাম। হ্যাঁ, তে। ওকে, ভালো কথা। এবার আমার শেখার প্রয়োজন, আমার শেখার প্রয়োজন। এখন মূল সাবজেক্ট কি আই, আর মূল ভার্ব কি এই যে প্রয়োজন। ওকে, তাহলে আই নিড, নিড মানে প্রয়োজন হওয়া, তাহলে আই নিড আমার প্রয়োজন, সাবজেক্ট এবার মেইন ভার্ব। এবার শেখা আই নিড লার্ন, এভাবে যদি এই বাক্যটা লিখি তাহলে কি বাক্যটা সঠিক হচ্ছে? হচ্ছে না। আপনি তো বলবেন স্যার এখানেও টু হবে, আই নিড টু লার্ন, আমার শেখার প্রয়োজন, আই নিড টু লার্ন, আমার শেখার প্রয়োজন। হ্যাঁ, আসলে আই নিড টু লার্ন এটাই সঠিক। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এখানে কেন টু হচ্ছে, শেখা ইংরেজি তো লার্ন, টু কেন হলো? তখন হয়তো বলবেন স্যার শেখা নয় তো, শেখার ওই যে র রয়েছে, এই যে র, আচ্ছা রটাকে আলাদা করে দিলাম, ইয়েস আলাদা করে ফেলেছি, তে এবং র। সহজ ভাষায় মনে রাখবেন বাংলা ক্রিয়ার সাথে, ওই দুটো তো ক্রিয়া, ভার্ব না? হ্যাঁ ভার্ব, যার বাংলা ক্রিয়া। তাহলে বাংলা ক্রিয়ার সাথে যদি তে বা র থাকে, কোনো বাংলা ক্রিয়ার সাথে যদি তে বা র থাকে তাহলে ওই ক্রিয়া অর্থাৎ ভার্ব, এই যে শিখতে লার্ন, এই ভার্বের পূর্বে আপনাকে কি করতে হবে? টু বসাতে হবে। তাহলে বাংলা ক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পেয়েছি? তে পেয়েছি, এই যে তে। এই কারণে এই শেখা ভার্ব লার্নের পূর্বে টু বসছে। আবার বাংলা ক্রিয়ার শেষে এখানে কি পেয়েছি? র পেয়েছি, র, শেখার র। তাহলে এই ক্ষেত্রে এই শেখার ইংরেজি লিখতে গিয়ে আমাদেরকে কি করতে হচ্ছে যে এই যে বাংলা ক্রিয়া ছিল শেখা, এই যে যার ইংরেজি ভার্ব হচ্ছে লার্ন, এই লার্নের পূর্বে আমরা টু দিয়েছি। তাহলে তে বা র থাকলে ওই ধরনের ক্রিয়া হতে হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ বা যেটাকে আমরা বলি যে কি পদ বাংলা ব্যাকরণের ভাষায়, তো অন্য কোনো পার্টস অফ স্পিচ হলে কিন্তু হবে না, বাংলা ক্রিয়া হতে হবে। ক্রিয়া হলে তাহলে তার সাথে যদি তে বা র থাকে তো তখন আপনারা ইংরেজিতে ওই ভার্বের পূর্বে টু ইউজ করবেন। তবে মনে রাখতে হবে টুর পরে ওই ভার্বটি যেন কোন ফর্মে থাকে? প্রেজেন্ট ফর্মে থাকে। ভার্বের ফর্ম তো তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন, এট, হ্যাড, টেন, এরকম হয় না? তিনটা ফর্ম ছোটবেলায় পড়েছেন না অনেকে? ছোটরা বলবে স্যার আমরা তো এখন পড়ি, আর যারা বড় হয়ে গেছেন তারা বলবেন হ্যাঁ আমরা তো আগে পড়তাম, এরকম তিনটা ফর্ম ছিল, তাই না? টিচার হয়তো হাই স্কুলে কত বকাবকি করেছে, হ্যাঁ এটা হয় না কেন, ডু, ডিড, ডান এটা বোঝো না, হ্যাঁ রাইট, রোট, রিটেন, এটা রিটেন এটা বোঝো না, এগুলো পড়বো এরকম বলতো, তাই না? তো দেখুন এই ভার্বের তিনটা ফর্ম, তো সবসময় টুর পরে আপনি কি করবেন? সিম্পলি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করবেন। তো এতক্ষণ যে বিষয়টা বললাম এই যে টু আর এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু লার্ন, এই যে এখানেও টু লার্ন, এই টু যুক্ত যে ভার্বটা আসছে এইটুকুকে আবার গ্রামারের ভাষায় বলা হয় কিন্তু ইনফিনিটিভ। তাহলে এটাও বলতে পারেন যে বাংলা ক্রিয়ার সাথে তে বা র থাকলে সেই ক্ষেত্রে ইনফিনিটিভ ইউজ করতে হবে। তার মানে কি? টু প্লাস ভার্বটা বসাতে হবে, মানে একই কথা ঘুরে ফিরে এসে। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে শেয়ার এবং কমেন্টের অনুরোধ রইল। আমাদের ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখুন, আশা করি এইভাবে দেখে দেখে আপনি আপনার ইংরেজি দক্ষতা অনেকখানি বাড়াতে পারবেন। আর যারা ফুল কোর্স করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু বছরব্যাপী কোর্স চলে, স্বল্প খরচে 3000 টাকায়ও আপনি কোর্স করতে পারেন। আবার পার্সোনালি যদি করতে চান সেটা একটু ব্যয়বহুল, সেটা প্রায় 20 থেকে 25,000 টাকা লেগে যায় 3 মাসের জন্য পার্সোনাল, মানে আপনি একাই ক্লাস করবেন 3 মাস আপনাকে শেখানো হবে, ব্যাপারটা এরকম। তবে এটা গ্যারান্টেড কিছু না যে আমাদের কাছে কোর্স করলে আপনি শিখেই যাবেন, সেটা তো আল্লাহ পাকের ইচ্ছা, আপনার আমার আন্তরিক প্রচেষ্টা সেটার উপর ডিপেন্ড করে। যতটুকু হবে তার ইচ্ছাই, বাট আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে। তো যারা কোর্স করতে চান নক করবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, একই নামে পেজ এবং চ্যানেলের নামে এক। এই পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, ভিডিও ক্লাসগুলো প্লিজ দেখবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, আপনারা আজই এখানে জয়েন করুন, সেখানে আরও অনেক মেম্বার্স পাবেন, তাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কত ভালো হবে তাই না? অনেক কিছুই আছে, জাস্ট আপনাকে একটু খুঁজে নিতে হবে। আর সহজে ইংরেজি শেখার জন্য আমাদের চ্যানেলের পিছনে লেগে থাকুন কয়েক মাস, দেখবেন আপনার
ইংরেজির ভিত অনেক মজবুত হচ্ছে ইনশাল্লাহ। যারা কোর্স করতে চান যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ব্যবস্থা করব। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা উপভোগ করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ক্লাসে। আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।